ওয়েসিস স্টাডি সেন্টার। সত্যি খুব ভালো লাগছে তোমাদের মক টেস্টগুলো দেখে। তোমরা ভিডিওর ডিসক্রিপশন থেকে যে মক টেস্টের লিঙ্ক দেওয়া থাকে সেই মক টেস্ট তোমরা এত ভালোভাবে দিচ্ছ এবং এত সুন্দর তোমরা স্কোর করছো, তা দেখে সত্যি আমার খুবই ভালো লাগছে। ঠিক একই রকমভাবে আজও তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মক টেস্ট। মক টেস্ট আজকের মক টেস্টটা একদম পুরোপুরি তোমাদের জিএনএম এনএম এক্সামের যে কোশ্চেন প্যাটার্ন থাকবে সেই কোশ্চেন প্যাটার্ন মেনটেন করে করা হয়েছে, যাতে অঙ্ক এবং রিজনিং দুটো ইনক্লুড করা আছে। গত ভিডিওতে 50 নাম্বারে যা দেওয়া হয়েছিল তাতে তোমরা বলেছিলে সেটাতে ম্যাথ এবং রিজনিংটাকে ইনক্লুড করতে, তাই আমি ম্যাথ এবং রিজনিংটাও আজ ইনক্লুড করে দিয়েছি। তো স্ক্রিনের মধ্যে হয়তো সেরকমভাবে আমি বোঝাতে পারবো না, তাই আমি চেষ্টা করছি যাতে খাতায় অঙ্কগুলোকে করে তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। তো অঙ্ক তোমরা যেমনটা জানো 5 নাম্বারের জন্য অঙ্ক তোমাদের রয়েছে, আশা করি সেটিও তোমাদের ভালো লাগবে। তবে দেরি না করে আমরা আজকের বিষয় নিয়ে একটু ডিসকাস করি। আমরা কি করব, আজকে 65টি প্রশ্ন আমরা অ্যাটেন্ড করব। সেখানে জীবন বিজ্ঞান কত নাম্বারে থাকছে, জীবন নাম্বার 25, ভৌতবিজ্ঞান 15, সাধারণ জ্ঞান 5, ইংরেজি গ্রামার থেকে 10, অঙ্ক 5 এবং রিজনিং 5। এই টোটাল 65 নাম্বারে কোশ্চেন প্যাটার্ন যা তোমাদের জিএনএম এনএম এক্সামে থাকবে। চলো দেরি না করে আজকে শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস। আর যারা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, কারণ আমরা জিএনএম এনএম এক্সাম স্পেশাল এই যে ক্লাস যেটি করাচ্ছি এবং উইথ মক টেস্ট, প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশনে তোমরা কিন্তু মক টেস্টের লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন আজকের, কোন মৌলের অভাবে উদ্ভিদের মূলের বৃদ্ধি ব্যাহত হয়? অপশনসগুলো থেকে দেখব কি বলেছে। কোন মৌলের অভাবে উদ্ভিদের মূলের বৃদ্ধি ব্যাহত হয়? ম্যাগনেসিয়াম, বোরন, পটাশিয়াম এবং নাইট্রোজেন। তো সঠিক উত্তরটি হচ্ছে বোরন। ঠিক আছে, বি বোরন। ভালোভাবে মাথায় রাখবে যে কোন মৌলের অভাবে উদ্ভিদের মূলের বৃদ্ধি ব্যাহত হয়। বৃদ্ধি ব্যাহত হয় বোরনের অভাবে। নেক্সট কোশ্চেন, রক্তে গ্লুকোজ কোনটিতে থাকে? রক্তে গ্লুকোজ, দেখো রক্তের মধ্যে কি কি আছে আমরা জানি, প্লাজমা আছে, অনুচক্রিকা আছে, ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকা। এখানে RCB, এখানে RBC হবে, রেড ব্লাড সেল। ঠিক আছে, RBC। তো রক্তে গ্লুকোজ কোনটিতে থাকে? রক্তে গ্লুকোজ থাকে, গ্লুকোজ বলো, ফ্যাট বলো, কার্বোহাইড্রেট বলো, এই ধরনের জল বা এই ধরনের অংশগুলো প্লাজমাতে থাকে। ঠিক আছে, তো রক্তে গ্লুকোজ কোনটিতে থাকে? রক্তে গ্লুকোজ থাকে প্লাজমাতে। তার আগের প্রথম প্রশ্নটা আমরা কি দিয়ে শুরু করেছিলাম? আমরা শুরু করেছিলাম যে কোন মৌলের অভাবে উদ্ভিদের মূলের বৃদ্ধি ব্যাহত হয়, সেটি বোরনের অভাবে। এবং দ্বিতীয় প্রশ্ন আমাদের আজকের ছিল রক্তে গ্লুকোজ কোথায় থাকে? রক্তের অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং প্লাজমা, সেটি প্লাজমাতে থাকছে। গ্লাইকোলাইসিসে এটিপি ব্যয়িত হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি খরচ হয় বা ব্যয়িত হয়? সেটি অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি 2 অণু। নেক্সট, হার্ট রট অফ বিট রোগটি কিসের অভাবে হয়? হার্ট রট অফ বিট, হার্ট রট অফ বিট রোগটি কিসের অভাবে হয়? তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে যে বিট একটি যখন বিট একটু বড় হয়েছে এবং এই বিট গাছটা আরেকটু পরিণত হবে, ঠিক তার আগে এটি নষ্ট হয়ে যাচ্ছে, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং পুরো বিট গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এবং এখন বলছে এই রোগটি কিসের অভাবে হয়? আমরা অপশনসগুলোকে একটু দেখে নিব। আয়রন, নাইট্রোজেন, বোরন, ম্যাগনেসিয়াম। তো এখানে বলে রাখি হার্ট রট অফ বিট, এই রোগটি কিসের অভাবে? এই রোগটি হলো বোরনের অভাবে হয়। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের নিম্নমুখী পরিবহনে সাহায্য করে, উদ্ভিদের নিম্নমুখী পরিবহনে সাহায্য করে ফ্লোয়েম ফ্লোয়েম। ঠিক আছে, ফ্লোয়েম কলা। এর আগে স্টার্ট, উদ্ভিদের নিম্নমুখী পরিবহনে সহায়তা করে। নেক্সট কোশ্চেন আমাদের, উদ্ভিদের নিম্নমুখী পরিবহনে সহায়তা করে ফ্লোয়েম। ঠিক আছে, উদ্ভিদের নিম্নমুখী পরিবহনে সহায়তা করে ফ্লোয়েম, অর্থাৎ উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া তৈরি খাদ্য সারাতে পৌঁছে দেয় ফ্লোয়েম কলা। নেক্সট শোষণে
প্রধান শোষণ বস্তু কোনটি? আমরা জানি যে সালোকসংশ্লেষ প্রক্রিয়া হচ্ছে গ্লুকোজ উৎপন্ন হয় এবং সেই গ্লুকোজে শোষণ প্রক্রিয়ায় ভেঙে যায়। অর্থাৎ শোষণে প্রধান শোষণ বস্তু কোনটি হবে? শোষণে প্রধান শোষণ বস্তু হবে হচ্ছে গ্লুকোজ। এখানে দেখো গ্লুকোজের স্পেলিংটি একটু অন্যরকমভাবে লেখা, এখানে পাওয়ার পয়েন্টের মধ্যে হচ্ছে বাংলা লেখাতে একটু প্রবলেম হচ্ছে আমার, তার জন্য এখানে তোমরা এটাকে পড়বে কিন্তু গ্লুকোজেই, ঠিক আছে? তাই স্পেলিং বাংলা কিছু স্পেলিংগুলোকে একটু এররগুলোকে একটু ইগনোর করবে। শোষণের প্রধান শোষণ বস্তু কোনটি? শোষণের প্রধান শোষণ বস্তু হলো হচ্ছে গ্লুকোজ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শর্করাটি দুধে পাওয়া যায় সেটি কি? দুধে পাওয়া যায় যে শর্করাটি সেটি হলো হচ্ছে ল্যাকটোজ। আমাদের 65 প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে কিন্তু কমপ্লিট করব। তোমাদেরকে আবার আমি বলে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা এই 65 প্রশ্নের একটি মক টেস্ট পাবে। তোমরা সবাই 65 প্রশ্নের ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পর মক টেস্টটি অ্যাটেন্ড করবে এবং এই প্রশ্নগুলো শুধুমাত্র জিএনএম এনএম এর এক্সাম স্পেশাল বলে যে অন্য এক্সামগুলোতে আসতে পারবে না তা কিন্তু নয়। ইট ইজ ইম্পর্টেন্ট ফর অল আদার কম্পিটিটিভ এক্সামস। ওকে, নেক্সট হচ্ছে আমাদের প্রশ্ন কি আছে, সিএসএফ কোথায় থাকে? সিএসএফ এর পুরো নাম কি? সিএসএফ এর পুরো নাম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথায় রয়েছে? সে মস্তিষ্কের গহ্বরে, প্লুরাল গহ্বরে, পেরিকার্ডিয়াল গহ্বরে এবং অক্ষিকোটরে। কোথায় হবে? সঠিক উত্তরটি হবে মস্তিষ্কের গহ্বরে। মস্তিষ্কের গহ্বরে কি হবে? সিএসএফ। সিএসএফ এর পুরো নাম কি? সিএসএফ এর পুরো নাম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। খুব ভালোভাবে মাথায় রাখবে। বায়োজেনেটিক সূত্রের প্রবর্তক কে? বায়োজেনেটিকের সূত্রের প্রবর্তক অপশন নাম্বার বি, হ্যাকেল। বায়োজেনেটিক সূত্রের প্রবর্তক কে? বায়োজেনেটিক সূত্রের প্রবর্তক হলেন হ্যাকেল। নেক্সট, জিন ব্যাংক হলো এক প্রকার সংরক্ষণের উদাহরণ। সেটি কোন প্রকার সংরক্ষণ? এক্সিটু, ইনসিটু, বায়োস্ফেরিজম নাকি অভয়ারণ্য? তো জিন ব্যাংক হলো এক্স সিটু সংরক্ষণের এক প্রকার উদাহরণ, ঠিক আছে? জিন ব্যাংক হলো এক্স সিটু সংরক্ষণ। কার্বন গঠিত রেচন পদার্থের নাম। কার্বন গঠিত আমরা ওখানে পড়েছিলাম ক্লাস 9 এর মধ্যে যে নাইট্রোজেন গঠিত এবং নাইট্রোজেন বিএন, এবং তার সাথে আরেকটা অপশন ছিল হচ্ছে কার্বন গঠিত। কার্বন গঠিত হচ্ছে রেচন পদার্থ। উদ্ভিদের ক্ষেত্রে খুব ভালোভাবে মাথায় রাখবে, সেটি হচ্ছে অপশন নাম্বার ডি, টেনিন। কার্বন গঠিত রেচন পদার্থ কোনটি? কার্বন গঠিত রেচন পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে টেনিন। কোন অঙ্গকে অ্যাডামস আপেল বলে? কোন অঙ্গকে অ্যাডামস আপেল বলে? তো আগে ছবিটাতে দেখে নাও যে অ্যাডামস আপেল অপশন কোনটি, ঠিক আছে? অ্যাডামস আপেল কোনটি? এই যে দেখো গলার মধ্যে যে অংশটা ফুলে রয়েছে, আমরা প্রায় লোকে দিয়ে দেখি যেরকম ভাবে গলার অংশটা ফুলে আছে, এই ফোলা অংশটাই হচ্ছে কি আমরা বলি অ্যাডামস হচ্ছে কি আপেল, ঠিক আছে? অ্যাডামস আপেল। তো এই ফোলা অংশটি কোনটি? তো সেটি হচ্ছে অপশন এ ব্রঙ্কাস, অপশন বি ল্যারিংস, অপশন সি ট্রাকিয়া এবং অপশন বি ফুসফুস। তো সঠিক উত্তরটি হচ্ছে এখানে ল্যারিংস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো অ্যাডামস আপেল কোন অংশকে বলা হচ্ছে কোন অঙ্গকে বলা হচ্ছে? ল্যারিংসকে বলা হচ্ছে অ্যাডামস আপেল। নেক্সট কোশ্চেন, এক্সাক্ট জাইলাম দেখা যায় কোথায়? এক্সাক্ট জাইলাম দেখা যায় উদ্ভিদের হচ্ছে কি মূলের মধ্যে দেখা যায় এক্সাক্ট জাইলাম। নেক্সট কোশ্চেন, কোন বিভাগের রক্তে কোনো রকম অ্যান্টিজেন থাকে না? কোন প্রকার রক্তে কোনো রকম অ্যান্টিজেন থাকে না? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সেটি হচ্ছে কি অপশন নাম্বার বি, ও গ্রুপ রক্তে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না। নেক্সট কোশ্চেন, গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? আমরা অপশনসগুলোকে ভালোভাবে দেখব। গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? ত্বক, ফুসফুস, বৃক্ক, যকৃৎ। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে হচ্ছে বৃক্ক। বৃক্কে হচ্ছে কি দেখা যায় গ্লোমেরুলাস, ঠিক আছে? খুব ভালোভাবে মাথায় রাখবে, বৃক্কে দেখা যায় হচ্ছে কি গ্লোমেরুলাস। নেক্সট কোশ্চেন নাম্বার 16, শ্বাস বৃক্ষ থাকে। শ্বাস বৃক্ষ দেখা যায় কোন মাছের ক্ষেত্রে দেখা যায়? শ্বাস বৃক্ষ ল্যাটা, মাগুর, রুই, শিঙি। কোন মাছের ক্ষেত্রে দেখা যায়? দেখা যায় হচ্ছে কি মাগুর মাছের থেকে শ্বাস বৃক্ষ দেখা যায়। শ্বাস বৃক্ষ মাথায় রাখবে, শ্বাস বৃক্ষ হচ্ছে কি মাগুর মাছের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট, এমিবার গমন অঙ্গ। খুব সহজ প্রশ্ন, তোমরা পড়েছো এটি। এমিবার গমন অঙ্গ হলো ঘনপথ। সিস্টেমা নেচুরি গ্রন্থের রচয়িতা কে? সিস্টেমা নেচুরি গ্রন্থের রচয়িতা হলেন
ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। অপশন নাম্বার এ সিস্টেমা নেচুরি গ্রন্থের রচয়িতা হলেন সেম লিনিয়াস। আধুনিক ঘোড়া, আধুনিক ঘোড়া হচ্ছে গিয়ে কাকে বলা হচ্ছে গিয়ে আধুনিক ঘোড়া, দেখো আধুনিক ঘোড়া ঘোড়া বলা হয় হচ্ছে গিয়ে ইকুয়াস হলো আমাদের আধুনিক ঘোড়া, ইকুয়াস, ইকুয়াস হলো আধুনিক ঘোড়া। ঠিক আছে, আধুনিক ঘোড়া কোনটি? আধুনিক ঘোড়া হলো ইকুয়াস। সালোকসংশ্লেষ কি জাতীয় বিপাক? সালোকসংশ্লেষ হচ্ছে কোন জাতীয় বিপাক? সালোকসংশ্লেষের ফলে দেহের সার্বিক ওজন বৃদ্ধি পায়, উদ্ভিদের সার্বিক ওজন বৃদ্ধি পায়। তো সালোকসংশ্লেষ হলো এক প্রকার উপচিতি বিপাক এবং তার শোষণ হলো অপচিতি। আমাদের পরবর্তী প্রশ্ন, পেপসিন খরিত হয় কোথায়? পেপসিন ক্ষুদ্রান্তে, গোনাডে, যকৃতে, কোথায় হবে পেপসিন? পেপসিন খরিত হয় পাকস্থলীতে। অপশন নাম্বার কোশ্চেন হচ্ছে কি 22, ওরিনিথিন চক্র, খুব ভালোভাবে মাথায় রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন্স এগুলো, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওরিনিথিন চক্র কোথায় দেখা যায়? ওরিনিথিন চক্র দেখা যায় হচ্ছে গিয়ে যকৃতে। অরিনিথিন হচ্ছে গিয়ে চক্র দেখা যায় কোথায়? যকৃতে। আমরা একটু আগে পড়লাম হচ্ছে গিয়ে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস কোথায় দেখা যাচ্ছে? গ্লোমেরুলাস দেখা যায় হচ্ছে গিয়ে বৃক্কে, এবং যকৃতে হচ্ছে গিয়ে অরিনিথিন চক্র। কোন গ্রন্থকে সুপ্রিম কমান্ডার বলা হয়? আমরা ক্লাস 10-এর মধ্যে কি পড়েছিলাম যে মাস্টার গ্রন্থি কাকে বলা হয়? মাস্টার গ্রন্থি কাকে বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্রন্থি। এবার পিটুইটারির ক্ষরণ ক্রিয়া নিয়ন্ত্রণ করে অন্য একটি গ্রন্থি, যার জন্য তাকে বলা হয় হচ্ছে গিয়ে সুপার কমান্ডার বা প্রভু গ্রন্থির প্রভু বলা হয়। ঠিক আছে, সুপ্রিম কমান্ডার বলা হয় বা তাকে কি বলা হয়? বলা হয় হচ্ছে গিয়ে আচ্ছা, আমরা অপশনসগুলোকে দেখে নিব। সুপ্রিম কমান্ডার বা প্রভু গ্রন্থির হচ্ছে গিয়ে প্রভু। আচ্ছা, কোন অপশনসগুলো আছে? পিটুইটারি, পিনিয়াল বডি, হাইপোথ্যালামাস, থাইরয়েড। দেখো, পিটুইটারি হলো আমাদের প্রভু গ্রন্থি বলি আমরা, ঠিক আছে, মাস্টার গ্ল্যান্ড। প্রভু গ্রন্থি বলে আমরা মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারিকে বলা হয়। এবং এই পিটুইটারি ক্ষরণ ক্রিয়া নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তাই হাইপোথ্যালামাসকে আমরা বলবো, আমরা কি বলবো? সুপ্রিম কমান্ডার বলবো আমরা, হাইপোথ্যালামাসকে বলবো সুপ্রিম কমান্ডার বা প্রভু গ্রন্থির প্রভু বলবো। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কি আছে? ট্রিপ্লোয়েড সেট কোথায় দেখা যায়? ট্রিপ্লোয়েড সেটে দেখা যায় ট্রিপ্লোয়েড সেট, অর্থাৎ হচ্ছে কি 3N শস্য আমরা পড়েছিলাম 3N, ঠিক আছে, 3N কোথায় দেখা যায়? শস্য নিউক্লিয়াসে দেখা যায়, শস্য নিউক্লিয়াসে দেখা যায় ট্রিপ্লোয়েড সেট। নেক্সট কোশ্চেন, কোনটির অপর নাম লকজো? অর্থাৎ একটি হচ্ছে গিয়ে ডিজিজ, একটি রোগের নাম, যে রোগে হচ্ছে গিয়ে আমাদের চোয়াল কি হচ্ছে গিয়ে লক হয়ে যায়, খুব বেশি আমরা নাড়াতে পারি না। তো সেটি কোন রোগটির ক্ষেত্রে? কোন রোগটি হলো হচ্ছে গিয়ে টিটেনাস। কোন রোগের কথা বলা হচ্ছে গিয়ে? টিটেনাস। তো টিটেনাস রোগের অপর আরেকটি নাম হলো লকজো। খুব ভালোভাবে মাথায় রাখবে, লকজো। তার সাথে সাথে এই জিনিসটি মনে রাখবে, টিটেনাস একটি হলো ব্যাকটেরিয়া গঠিত রোগ, এবং এই ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে গিয়ে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম। আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে আমরা যাচ্ছি, কোনটি অপর নাম হচ্ছে গিয়ে টিটেনাস হচ্ছে গিয়ে লকজো, আমরা এটা জানলাম। তারপর নেক্সট হচ্ছে আমাদের এখানে দেখো কথা হলো 27 পর্যন্ত আমরা একটা দেখলাম এখানে। তারপর আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কার্বোনেডো নামে পরিচিত কোনটি? কার্বোনেডো নামে পরিচিত হচ্ছে গিয়ে কালো হিরোকে বলা হয় হচ্ছে গিয়ে কার্বোনেডো। ঠিক আছে, কার্বোনেডো কাকে বলা হয়? কার্বোনেডো বলা হয় হচ্ছে কালো হিরেকে বলা হয় কার্বোনেডো। নেক্সট কোশ্চেন আমাদের একটি আগাছা নাশক। দেখো এখানে কি কি অপশনসগুলো আছে আগাছা নাশকের ক্ষেত্রে। আগাছা নাশক হচ্ছে কি ডিডিটি কি ছিল? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন ছিল। এর পুরো নাম কি ছিল? ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। কি ছিল ডিডিটির পুরো নাম? ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ঠিক আছে, তো এটি ছিল কি? এটি একটি ছিল হচ্ছে গিয়ে কীটনাশক। তারপর রয়েছে কি ইউরিয়া জানি আমরা হচ্ছে কি সার হিসেবে প্রস্তুত করা হয়, এবং বিএইচসি বেনজিন হ্যাক্সাক্লোরাইড এটিও কিন্তু একটি কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে যে অপশন নাম্বার সি আমরা দেখতে পাচ্ছি যে 2,4-D সিমাজিন, এটি হলো একটি আগাছা নাশক।
ঠিক আছে, মুখস্থ রাখবে। আর আমরা এখান থেকে কীটনাশকও দেখলাম, ডিডিটি এবং বেনজিন হেক্সাক্লোরাইড, ডাইক্লোরো ডাইফিনাল ট্রাইক্লোরো ইথেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন্স, নিচে যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী যৌগ? দেখাও কোনটি তড়িৎযোজী যৌগ? CH4 মিথেন, তোমরা খুব ভালোভাবে জানো মিথেন হচ্ছে কি সমযোজী বন্ধনে যুক্ত, কার্বন ডাইঅক্সাইডের সমযোজী বন্ধনে CH3, এটি হচ্ছে কি সমযোজী বন্ধন। তো তড়িৎযোজী কোনটি হচ্ছে? তড়িৎযোজী হচ্ছে কি CaH2, কি CaH2 অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রাইড তড়িৎযোজী যৌগ। পরমাণু বোমায় কোন ধরনের বিক্রিয়া ঘটানো হয়? পরমাণু বোমায় কোন ধরনের বিক্রিয়া ঘটানো হয়? সেটি হলো অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন। অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন ঘটা হয় কোথায়? পরমাণু বোমায়। কোন প্রক্রিয়া হয়? অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন। নেক্সট কোশ্চেন, ব্ল্যাকফুট ডিজিজ, খুব সহজ প্রশ্ন। ব্ল্যাকফুট ডিজিজ কোন মৌলের দূষণের ফলে হয়? ব্ল্যাকফুট ডিজিজ হয় হচ্ছে কি আর্সেনিক দূষণের ফলে হয় ব্ল্যাকফুট ডিজিজ। নেক্সট কোশ্চেন, বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? কারণ হচ্ছে কি নিউটনের এখানে তৃতীয় যে সূত্র রয়েছে সেই সূত্রের কথা এখানে আসবে, অর্থাৎ অপশন নাম্বার সি, বায়ুর প্রতিক্রিয়াজনিত বলের অভাব। যদি বায়ু যদি না থাকে তো পাখি তার ডানা দিয়ে বায়ুর উপর প্রেসার ক্রিয়েট করতে পারবে না, যার ফলে প্রতিক্রিয়াও সে পাখির উপর পড়বে না এবং পাখি উঠতে পারবে না। তো বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না, তার কারণ হলো বায়ুর প্রতিক্রিয়াজনিত বলের অভাব। নেক্সট কোশ্চেন, সমতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধনের মান। সমতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধনের মান কত? মানটি মনে রাখবে, মুখস্থ করে রাখবে, সেটি হচ্ছে কি 1। সমতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধনের মান কত? বিবর্ধনের মান হচ্ছে কি 1। কোশ্চেন নাম্বার 8, তড়িৎ চুম্বক তৈরি করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? তড়িৎ চুম্বক তৈরি করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? আচ্ছা, এখানে যে বললাম যে আমি যে কোশ্চেন নাম্বার 8 কিসের? কোশ্চেন নাম্বার 8 হচ্ছে কি আমার পিএসসি, আমার হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন হচ্ছে এটি। হ্যাঁ, 8 নাম্বার প্রশ্ন। এরকম ভাবে ফিজিক্যাল সায়েন্সে কয়টি প্রশ্ন আমরা অ্যাটেন্ড করবো? 15টি। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা যাব হচ্ছে জেনারেল নলেজের মধ্যে। তো তড়িৎ চুম্বক তৈরি করার জন্য কোন প্রকার লোহা ব্যবহার করা হয়? কাঁচা লোহা, ইস্পাত, কপার, বায়ু, কি হবে? কাঁচা লোহা ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক তৈরি করার জন্য। নেক্সট কোশ্চেন, কালাজ্বরের ঔষধ, কালাজ্বরের হচ্ছে ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় ন্যাপথলিন, ইউরিয়া, তুঁতে, অ্যামোনিয়াম সালফেট। কি হবে সঠিক উত্তরটি? সঠিক উত্তরটি হবে কালাজ্বরের ঔষধ তৈরি করতে ব্যবহৃত হয় ইউরিয়া। কালাজ্বরের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় কোন জৈব যৌগ বলা হয় যদি? সেটি হচ্ছে গিয়ে ইউরিয়া। তো ইউরিয়ার সংকেত কি ছিল আমাদের? ইউরিয়ার সংকেত ছিল হচ্ছে গিয়ে CONH2 ঠিক আছে, CONH2 ইউরিয়ার সংকেত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, লাইকার অ্যামোনিয়াতে কত শতাংশ অ্যামোনিয়া থাকে? লাইকার অ্যামোনিয়াতে কত শতাংশ অ্যামোনিয়া থাকে? লাইকার অ্যামোনিয়াতে থাকে 35% অ্যামোনিয়া। ঠিক আছে, লাইকার অ্যামোনিয়াতে কত শতাংশ অ্যামোনিয়া থাকে? 35%। লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে? লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন। মরীচিকা সৃষ্টির কারণ কি? মরীচিকা সৃষ্টির কারণ হচ্ছে কি আলোক রশ্মির আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মরীচিকা সৃষ্টির কি কারণ? মরীচিকা সৃষ্টির কারণ হলো আলোক রশ্মির আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পরবর্তী প্রশ্নতে আমরা যাচ্ছি সোডিয়াম। সোডিয়াম পরমাণুর যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? যোজ্যতা কক্ষ আগে আমাদেরকে জানতে হবে, জানতে হবে আগে সোডিয়াম পরমাণুর অ্যাটমিক নাম্বার কত, অর্থাৎ এর পরমাণু সংখ্যা কত রয়েছে। ঠিক আছে, সোডিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা কত? সোডিয়ামে প্রোটন সংখ্যা থাকে হচ্ছে তোমার 11টি। ঠিক আছে, কতগুলো প্রোটন থাকে? 11টি প্রোটন থাকে। তো 11টো যদি প্রোটন যদি থাকে তো ঠিক তার সমসংখ্যক ইলেকট্রন থাকবে 11টি থাকবে, এবং ইলেকট্রন যদি 11টি হয় প্রথম কক্ষে থাকবে 2টি, তারপরের কক্ষে থাকবে 8টি, এবং 2 আর 8 কত হলো 10, এবং একটি পড়ে থাকলো শেষ কক্ষের জন্য। তো এখন আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি, 1টি। তো সোডিয়াম পরমাণুতে যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা কয়টি হবে? ইলেকট্রনের সংখ্যা হবে 1টি।
কোন পদার্থ থেকে প্লাস্টার অফ প্যারিস প্রস্তুত করা হয়? কোন পদার্থ থেকে প্লাস্টার অফ প্যারিস প্রস্তুত করা হয়? প্লাস্টার অফ প্যারিস প্রস্তুত করা হয় হচ্ছে কি জিপসাম থেকে। ঠিক আছে, প্লাস্টার অফ প্যারিস প্রস্তুত করা হয় জিপসাম থেকে। হাইড্রোজেনবিহীন একটি অ্যাসিড, হাইড্রোজেনবিহীন একটি অ্যাসিড হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম AlCl3, ঠিক আছে, হাইড্রোজেনবিহীন একটি অ্যাসিড। নেক্সট আমাদের এখানে কোশ্চেন্স একটা কমপ্লিট হলো। তো এবার হচ্ছে আমাদের সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন কে? আমাদের জিকে কিছু কোশ্চেন্স আমরা এবার অ্যাটেন্ড করব। সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন কে? লর্ড হচ্ছে কে ডালহৌসি। তার আগে তোমাদেরকে বলে রাখি, দেখো এখানে হাইড্রোজেন এর এখানে কোশ্চেন্স হচ্ছে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ হচ্ছে কি 16, কিন্তু 16 নয়, এখানে কিন্তু অরিজিনাল কোশ্চেন্স আছে 15টা কোশ্চেন্স আছে, সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে একটু ভুল হয়েছে। তো সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি হচ্ছে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন। তো পারদ দূষণের ফলে মানবদেহ সৃষ্ট রোগটি কোনটি? পারদ দূষণের ফলে কোন রোগটি হয়? পারদ দূষণের ফলে রোগ হয় হচ্ছে কি মিনামাটা। ব্ল্যাকফুট ডিজিজ আমরা কি জানি? ব্ল্যাকফুট ডিজিজ হচ্ছে আর্সেনিকের প্রভাবে হয়, এবং পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। নেক্সট, সিপাহি বিদ্রোহের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহি বিদ্রোহের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে গিয়ে লর্ড ক্যানিং। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বত শ্রেণী? আমরা জানি যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো হচ্ছে সান্দাকফু, এবং সেই সান্দাকফু হচ্ছে সিঙ্গালীলা পর্বত শ্রেণীর অন্তর্গত। কোন পর্বত শ্রেণীর? সিঙ্গালীলা পর্বত শ্রেণীর অন্তর্গত। অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল তা কত খ্রিস্টাব্দে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, এবার আমাদের হচ্ছে জেনারেল নলেজের 5টি প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে ইংলিশ গ্রামারের উপর 10টি প্রশ্ন, একটু ভালোভাবে তোমরা দেখবে। 10টি প্রশ্ন ইংলিশ গ্রামারের উপর কি আছে? দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস স্কোরড ওয়েল ইন দ্য এক্সামিনেশন। মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, আগে আমরা লাইনটাকে একটু বুঝে নিয়ে তারপর আমরা অপশনসে যাব। মেজরিটি অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রদের বেশিরভাগেই কি করেছে? স্কোরড, ভালো রেজাল্ট করেছে, ভালো স্কোর করেছে পরীক্ষাতে, ভালো স্কোর করেছে। দেখো এই মিনিংটা দিয়ে আমরা বলতে পারি যে এটি একটি হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অবশ্যই আসবে হচ্ছে কি হ্যাজ। তো এখানে কি হবে আমার? এখানে আসবে হচ্ছে কি হ্যাজ স্কোরড। মেজরিটি অফ দ্য স্টুডেন্টস হ্যাজ স্কোর, করেছে। ঠিক আছে, অর্থাৎ পারফেক্ট টেন্স। নেক্সট কোশ্চেন চলো, রাইট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিজারেকশন। রিজারেকশন কথাটির মানে কি? রিজারেকশন পুনরুজ্জীবিত, আবার হচ্ছে তাকে জীবিত করে তোলা, সে হচ্ছে কি রিজারেকশন। আমরা দেখবো হচ্ছে কি এর সিনোনিম কোনটা হবে? ডিপ্রেশন, ব্লিস, রিভাইভাল। এই যে দেখো অপশনটা দেখতে পাচ্ছ তোমরা, অপশন নাম্বার সিতে রিভাইভাল হচ্ছে রিজারেকশনের হচ্ছে কি সিনোনিম, একই রকম মানে দাঁড়াচ্ছে রিভাইভালের ক্ষেত্রে। রাইট দ্য অ্যান্টোনিম, বিপরীত শব্দ করতে বলেছে। রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সলিডারিটি। সলিডারিটি মানে কি? সলিডারিটি মানে হচ্ছে কি এক প্রকার হচ্ছে তোমার ইউনিটি, সংহতি, একসাথে থাকা, সেই মিনিংগুলো থেকে আমরা বলি হচ্ছে কি সলিডারিটি। তো এখানে কোয়েশন মানেও কিন্তু একই রকম, সম্প্রীতি, একসাথে থাকা, হারমোনিয়াম, অ্যাগ্রিমেন্ট, কয়েকজনের মধ্যে কিছু অ্যাগ্রিমেন্ট হওয়া, একসাথে কাজ করার ক্ষেত্রে ব্যবহার। দেখো লাস্ট অপশনটা আমরা একটু আলাদা পাচ্ছি, সেটা হচ্ছে কি ডিভিশন। ডিভিশন মানে কি? ভাগ করে দেওয়া। তো এই যে এতগুলো যে শব্দ যে আমরা পাচ্ছি, যে কোহেশন, হারমোনি, অ্যাগ্রিমেন্ট, তার হচ্ছে কি অপোজিট, এটি একটা হচ্ছে ডিভিশন। তো দ্য অ্যান্টোনিম ওয়ার্ড অফ দ্য সলিডারিটি ইজ ডিভিশন। And next question is, a driver's license or credit card dash required. ঠিক আছে, এক ড্রাইভারের লাইসেন্স অথবা ক্রেডিট কার্ড বলেছে, অ্যান্ড দিয়ে করেনি, অ্যান্ড হতো তো হচ্ছে দুটো হতো, তাই না? তখন আমরা কি জানতাম? আমরা হচ্ছে প্লুরাল ফর্ম হতো আমাদের সাবজেক্টটা, কিন্তু এখানে কি বলেছে? এখানে হয় লাইসেন্স, না হয় ক্রেডিট কার্ড। তো সেই ক্ষেত্রে এখানে আমার সাবজেক্ট কি হলো? এখানে আমার সাবজেক্ট হলো হচ্ছে গিয়ে সিঙ্গুলার। তো এখানে আমার কি হবে? দেখো অপশনসগুলো কি দেওয়া আছে? এ লাইসেন্স অর ক্রেডিট কার্ড রিকোয়ার্ড, কি হচ্ছে আমরা বসাই আর রিকোয়ার্ড, না আর হবে না, এটা বহুবচন নয়। ঠিক আছে, ওয়ার্ড তো হবেই না। ঠিক আছে, তো এখানে কি হবে? ইজ রিকোয়ার্ড। এ ড্রাইভার্স লাইসেন্স অর ক্রেডিট কার্ড ইজ রিকোয়ার্ড। নেক্সট কোশ্চেন, উই মাস্ট not throw stones at dash
অ্যানিমেলস, অ্যাট ড্যাশ অ্যানিমেলস। কিছু এখানে কি বলছে, অ্যাপ্রোপ্রিয়েট কিছু দিয়েছে, এখানে আর্টিকেল দিয়েছে। দেখো এই আর্টিকেলগুলো কোনগুলো হতে পারে, আমরা বসাই এক এক করে, চলো তো দেখি। অ্যান, অ্যান হবে কি, অ্যান, অ্যান মানে কি, অ্যান মানে হচ্ছে কি হচ্ছে একটি করতে হচ্ছে কি একটি পশুর দিকে হবে না, এ হবে না, নির্দিষ্ট করে দি হবে না। তো এখানে খুব সহজ এই প্রশ্নটি কি হচ্ছে তোমাদের, না কোনোটি বসবে না, উই মাস্ট নট থ্রো স্টোনস অ্যাট অ্যানিমেলস। ঠিক আছে, পশুদের দিকে হচ্ছে কি আমরা আমাদের অবশ্যই পাথর ছোড়া উচিত নয়। নেক্সট কোশ্চেন হচ্ছে কি মিতালি গোজ আউট। অপশনসগুলো একটু দেখে নাও। হার্ট, রেয়ারলি, রেয়ার ওয়ান্স, অর্থাৎ কি বলতে চাচ্ছে, মিতালি প্রায়ই হচ্ছে বাইরে যায়। তো এখানে কি হবে, এখানে অপশনটি হবে অপশন নাম্বার বি, রেয়ারলি। তো মিতালি রেয়ারলি গোজ আউট। চেঞ্জ দ্য নেরেশন অফ দ্য সেন্টেন্স। কি আছে চেঞ্জ দ্য সেন্টেন্সটা দেখে নাও আগে। জেরি আস্কড টম হোয়াট ইজ দ্য ম্যাটার। জেরি আস্কড টম হোয়াট ইজ দ্য ম্যাটার। এখানে কি আছে, এটা একটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আছে। আচ্ছা, এখানে কি আছে, এটি হচ্ছে পাস্ট, জেরি আস্কড টম। ঠিক আছে, জেরি আস্কড টম। হোয়াট এখানে পাস্ট টেন্সে আছে, আর হোয়াট ইজ দ্য ম্যাটার। আমরা কি জানি যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যদি থাকে এই লাইনটি, তখন সেটাকে পাস্ট ইনডিফিনিট করতে হয়। এবং এর সাথে সাথে জেরি আস্কড টম আছে, খুব ভালো কথা। দ্যাট এখানে বসবে না, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ড আছে বলে দ্যাট বসবে না। তো কি হলো, জেরি আস্কড টম হোয়াট, এতটুকু পর্যন্ত হলো। এবার আমাদের বসাতে হবে মেন সাবজেক্টকে। মেন সাবজেক্ট কি, দ্য ম্যাটার বসবে। ঠিক আছে, চলো আবার আসে। জেরি আস্কড টম হোয়াট দ্য ম্যাটার ইজটা হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে, অর্থাৎ ওয়াজ হবে। এবার চলো আমরা অপশনসগুলোকে দেখবো, আমাদের কোন অপশনসের সাথে ম্যাচ হচ্ছে গিয়ে। ফার্স্ট অপশন কি আছে, জেরি আস্কড টম হোয়াট দ্য ম্যাটার ওয়াজ। আর কোনো অপশনস আমরা দেখবো না, আমাদের এটি হচ্ছে কি সঠিক উত্তর, অপশন এ। নেক্সট কোশ্চেন 8 নাম্বার, দ্য আইটেম ড্যাশ অলরেডি। আমরা অপশন না দেখলে এটিকে বুঝতে পারছি না। দ্য আইটেম ড্যাশ অলরেডি কি বলা হয়েছে, ইজ শিপড অলরেডি, হ্যাজ বিন শিপড অলরেডি, ওয়াজ শিপড অলরেডি, হ্যাড বিন শিপড অলরেডি। ঠিক আছে, এখানে যে বেশ কিছু হচ্ছে আমরা পাচ্ছি এখানে। তো এখানে কি হবে, এখানে হবে হচ্ছে কি হ্যাজ বিন শিপড। দ্য আইটেম হ্যাজ বিন শিপড। দ্য আইটেম হ্যাজ বিন শিপড। দেখো এগুলোর জন্য হচ্ছে তোমাদেরকে একটু হচ্ছে কি টেন্সগুলো একটু জানতে হবে। হ্যাঁ, টেন্সগুলোকে একটু জানতে হবে। কোশ্চেন নাম্বার হচ্ছে কি 9 কি আছে, দ্য আইটেম। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10 আমাদের অলরেডি হচ্ছে 9 নাম্বার কোশ্চেন হয়ে গিয়েছে। আমরা এবার কি করব, আমরা কোশ্চেন হচ্ছে নেক্সট কোশ্চেন্সে যাব, অর্থাৎ কোশ্চেন নাম্বার 10, দ্য থার্ড ওয়েভ অফ করোনা ভাইরাস ড্যাশ প্যানিক ইন সেভারাল প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড। কি আছে দেখো, থার্ড ওয়েভ অফ করোনা ভাইরাস প্যানিক ইন সেভারাল প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড। কি হবে দেখো, ক্রিয়েটেড, ইজ ক্রিয়েটিং, আর ক্রিয়েটেড। দেখো আগে এখানে সবার আগে দেখা একটা জিনিস, এখানে কি বলেছে, এখানে থার্ড ওয়েভ বলেছে। তো থার্ড ওয়েভ রিসেন্টলি বিভিন্ন সমস্যা ক্রিয়েট করছে, এখনো পর্যন্ত করছে। তো সেই অর্থে হচ্ছে কি আমরা এখানে বসাবো হচ্ছে কি ইজ ক্রিয়েটিং, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। চলো এবার আমরা এখানে কি পাবো, আমাদের এতটুকু কোশ্চেন শেষ। এখন আমরা যাব হচ্ছে গিয়ে অঙ্ক এবং রিজনিং এর ক্ষেত্রে। তো অঙ্ক রিজনিং এর ক্ষেত্রে যেহেতু অঙ্ক নিয়মগুলো শর্টকাট টিপস তোমাদেরকে দিয়ে দিতে হবে, তার জন্য ডিসপ্লেতে এভাবে সম্ভব নয়। তো অবশ্যই এখন আমাকে কি করতে হবে, খাতায় অঙ্কগুলোকে করতে হবে, কত করে নিয়ে তোমাদেরকে দেখাতে হবে। চলো তবে আমরা খাতায় অঙ্ক করা শুরু করি। চলো তবে আমরা অঙ্কের সমাধানগুলোকে দেখে নিই। আগে সবার প্রথমে যে এখানে যে ডাকটি দেওয়া আছে, অঙ্কের যে ডাকটি দেওয়া আছে সেটাকে আমরা একটু ভালোভাবে পড়ে নিই। অঙ্কের ডাকে কি দেওয়া আছে, দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত কত দেওয়া আছে, দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 5:3। দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 5:3। পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ হচ্ছে গিয়ে জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হবে 1:1, অর্থাৎ দুধ আর হচ্ছে গিয়ে জলের অনুপাত সমান হয়ে যাবে। তো অঙ্কের ডাকটাকে আগে একটু বুঝে নাও ভালোভাবে। অঙ্কের ডাকে কি বলেছে হচ্ছে গিয়ে দুধ ও জলের অনুপাত কত রয়েছে, 5:3 রয়েছে।
সেখান থেকে হচ্ছে গিয়ে কিছু পরিমাণ মিশ্রণ তুলে নেওয়া হলো, তার পরিবর্তে সম পরিমাণ জল ঢালা হলো, যাতে দুধ ও জলের পরিমাণ সমান হয়ে গিয়েছে। ঠিক আছে, তো ঠিক এই অঙ্কটিকে করলে আমরা জানি যে অঙ্কটিকে করলে অনেকটা বড় হিসেবে আমরা অঙ্কটিকে করতে পারবো, কিন্তু আমরা এখানে দেখছি হচ্ছে কি শর্টকাট ট্রিক্স। আমরা শুধুমাত্র শর্টকাট ট্রিক্স দিয়েই এই অঙ্কটিকে সলভ করবো উইদিন ফিউ সেকেন্ডস, কয়েক সেকেন্ডসের মধ্যেই আমরা অঙ্কটিকে সলভ করে দিব। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই। তো মনে রাখবে এই যে ট্রিক্সটা আমি দেখব, সেই ট্রিক্সটা শুধুমাত্র এই রকম টাইপের অঙ্কর ক্ষেত্রেই কিন্তু লাগবে। অর্থাৎ দুধ ও জলের একটা মিশ্রণে একটা বলে দেওয়া হবে, মিশ্রণ থেকে তুলে নিয়ে তার সম পরিমাণ দেওয়া হলো, তার ফলে ওই দুটোর অনুপাত অর্থাৎ দুধ ও জল বা অন্য কিছু থাকতে পারে, তাদের অনুপাত দুটো সমান হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার এখানে আছে অপশনসগুলো আছে, আমরা তার আগে হচ্ছে কি একটু আমাদের সমাধানটা একটু দেখে নিব। আর দেখে নাও, এখানে আমি একটু চক আউট করেছি যে একটা সূত্র, একটা ফর্মুলা মনে রাখবে। হ্যাঁ, কীরকম ফর্মুলা? দুধ ও জলের অনুপাত আমরা ধরে নিলাম হচ্ছে কি এক্স ইস্টু হচ্ছে কি ওয়াই। কত? দুধ ও জলের অনুপাত এক্স ইস্টু ওয়াই। তো ধরলাম এ পরিমাণ হচ্ছে গিয়ে তুলে নিয়ে আবার এ পরিমাণ দেওয়া হলো, জল দেওয়া হলো, যার ফলে হচ্ছে গিয়ে দুধ আর জলের অনুপাত কি হয়ে গেছে? সমান হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের ফর্মুলাটা কি হবে? কত পরিমাণ তোলা হয়েছে দেখো, হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স। এই ফর্মুলাটাকে একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করো, হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, এখানে এক্সের ভ্যালু কত? আমাদের এই অঙ্কতে এক্সের ভ্যালু কত? 5, এবং ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে গিয়ে 3 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 5। তো 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে গিয়ে 2, এবং এখানে হচ্ছে তোমার 2, এবং সে কাটাকাটি করে কত রইলো? 1/5 হচ্ছে 5 অংশ। কি সুন্দরভাবে আমাদের এই অঙ্কটি কিন্তু হয়ে গিয়েছে। তো এই ধরনের হচ্ছে কি টেকনিকগুলো তোমাদেরকে জানতে হবে। এবার পরীক্ষার হলে তুমি যদি ড্রাফে যদি সেই বড় করে করতে শুরু করো, মাধ্যমিকে যা শিখেছো তার হিসেবে যদি শুরু করো, তো অনেক লেট হয়ে যাবে একটি অঙ্ক কিন্তু সলভ করতে। তো আমাদের এই সূত্রটা কিন্তু মনে রাখবে তোমরা খুব ভালোভাবে। সেটা কি সূত্রটা? হাফ ইন্টু হচ্ছে গিয়ে হাফ ইন্টু কি আছে? হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, সূত্রটা খুব ভালোভাবে মনে রাখবে। চলো আমরা নেক্সটে যাই। নেক্সট অঙ্ক কি আছে? এবিসি, তিনজন বন্ধুর কথা বলা হচ্ছে। এবিসি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে। ঠিক আছে, কিছু টাকা বিনিয়োগ করেন। কত টাকা বিনিয়োগ করেন সে সম্পর্কে এখন কিছু বলে দেওয়া নেই, কিছু টাকা বিনিয়োগ করেন। ঠিক আছে, বিনিয়োগের সময় দেখো, বিনিয়োগের সময়ের অনুপাত বলেছে 2:3:4। বিনিয়োগের সময়ের অনুপাত কত? 2:3:4। বছর শেষে এদের লাভের অনুপাত 4:3:2 হয়। তবে বলেছে মূলধনের অনুপাত কত? এখানে কি কি দেওয়া হয়েছে? এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে কি আমাদের দুটো জিনিস দেওয়া আছে অঙ্কতে দেওয়া আছে যে সময়ের অনুপাত দেওয়া আছে, এবং দেওয়া আছে হচ্ছে তাদের লাভের অনুপাত। কি দেওয়া নেই হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে মূলধনের অনুপাত, সেটি আমাদেরকে বের করতে হবে। আমরা এই অঙ্কটি করবো হচ্ছে গিয়ে ট্রিক্স দিয়ে এই অঙ্কটিকে আমরা কমপ্লিট করব। দেখো, মূলধনের অনুপাত বের করব খুব সহজভাবে। কিভাবে মূলধনের অনুপাত বের করব? এখানে দেখো, লভ্যাংশের অনুপাতকে, প্রত্যেকটি লভ্যাংশের অনুপাতকে ভাগ করব তার সময়ের অনুপাত দিয়ে। কি বললাম? লভ্যাংশের অনুপাতকে ভাগ করব সময়ের অনুপাত দিয়ে। চলো দেখো, এখানে দেখে নাও, অনুপাতটা দেখে নাও। লভ্যাংশের অনুপাত কি কত ছিল? 4:3:2। দেখো 4:3:2। উপরে কি বসালাম? উপরে বসালাম হচ্ছে গিয়ে লাভের অংশগুলোকে, এবং নিচে কি বসালাম? 2:3:4। 2:3:4 নিচে বসালাম। তো এই হচ্ছে গিয়ে এটা হলো হচ্ছে গিয়ে লাভের পরিমাণ, এবং এটা হচ্ছে সময়। লাভ বাই সময়। দেখো তার ফলে কি হলো? কি দাঁড়ালো আমার অনুপাত? 2:1 হচ্ছে কি 1/2। তাই 1/2 যেহেতু আসে, তখন আমরা কি করব? প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দেব। তার ফলে হচ্ছে কি দাঁড়ালো আমাদের অনুপাত? মূলধনের অনুপাত বেড়ে যাবে 4:2:1। তো অঙ্কটি দেখেছো কত সহজভাবে আমরা এই অঙ্কটিকে সমাধান কিন্তু করলাম। এই ধরনের শর্টকাট ট্রিক্স কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে। তারপর দেখো, কোনো একটি দ্রব্যে পরপর দুবার ছাড় দেওয়া হলো। প্রথমে দেওয়া হলো হচ্ছে 10%, তারপরে দেওয়া হলো হচ্ছে 20%। তবে মোট ছাড়ের পরিমাণ কত হবে? ঠিক আছে, প্রথমে দেওয়া হলো তো পরপর দুবার ছাড় দেওয়া হলো। প্রথমে দেওয়া হলো হচ্ছে 10%, এবং তারপর দেওয়া হলো হচ্ছে 20%। তবে মোট ছাড়ের পরিমাণ বলছে কত হবে। এই অঙ্কটির ক্ষেত্রেও হচ্ছে আমরা একটা হচ্ছে শর্টকাট একটা ট্রিক্স দেখবো, যে মোট ছাড়ের পরিমাণ কি হবে। প্রথম ছাড় যোগ দ্বিতীয় ছাড় বিয়োগ হচ্ছে বিয়োগ উপরে কি হবে? প্রথম ছাড় ইন্টু দ্বিতীয় ছাড়ে হচ্ছে ইন্টু, এবং ডিভাইডেড বাই হচ্ছে 100। তবে কত হলো এখানে? এখানে হলো হচ্ছে 30।
30, আর এখানে হচ্ছে 200 বাই হচ্ছে কি 100, কত হলো 200, 0 0 আমরা এখান থেকে কাটবো, 0 0 কেটে এখানে 2 থাকবে, 30 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 28%। ঠিক আছে, তো 28% হচ্ছে আমাদের সঠিক উত্তর। 28% কোথায় ছিল? অপশন নাম্বার ডি ছিল 28 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এই ধরনের জিনিসগুলোকে মাথায় রাখবে। এখানে তো আবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, পরপর দুবার ছাড়ির ক্ষেত্রে দুবার হোক তিনবার হোক একই কিন্তু নিয়ম কিন্তু প্রযোজ্য হবে। তো কি করবো আমরা? 10 কি করবো আমরা ফর্মুলাটা? 10 × 20 মাইনাস 10 প্লাস হবে এখানে 10 + 20 মাইনাস 10 উপরে যে অংশটা থাকবে সেখানে হবে হচ্ছে গিয়ে 10 ইন্টু, এখানে লিখতে অসুবিধা হচ্ছে আমি লিখতে পারছি না, তো আমরা চলে যাই এখানে, আবার তোমরা দেখে নাও। 10 প্লাস হচ্ছে গিয়ে 20 উপরে হচ্ছে গিয়ে এখানে কি আছে 10 × 20 বাই হচ্ছে গিয়ে 100। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে নৌকার গতিবেগ যথাক্রমে 35 কিমি/ঘন্টা এবং অনুকূলে কত? 35 কিমি/ঘন্টা এবং প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে কত দেওয়া আছে? 25 কিমি/ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগে চেয়েছে বের করতে। স্রোতের গতিবেগ কত এবং হচ্ছে গিয়ে নৌকার গতিবেগ কত? অনুকূলে কত? 35 কিমি/ঘন্টা এবং প্রতিকূলে কত? 25 কিমি/ঘন্টা। খুব সুন্দরভাবে এই ফর্মুলাটা মনে রাখবে। যদি এরকম কোনো অঙ্ক থাকে জাস্ট কি করবে, দুটোকে যোগ করবে। দেখো এখানে দুটো বিষয় চেয়েছে, এক হচ্ছে নৌকার গতিবেগ আর হচ্ছে এক হচ্ছে স্রোতের গতিবেগ। ঠিক আছে, তো নৌকার গতিবেগ কিভাবে বের করবে? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, অর্থাৎ 35 যোগ হচ্ছে গিয়ে 25, 35 যোগ 25 ভাগ কত হবে? 2 হবে। তো এবার এক্ষেত্রে 35 আর 25 যোগ করলে কত হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে 60, 60কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে গিয়ে 30। তো এখান থেকে আমরা নৌকার গতিবেগ পেয়ে গেলাম হচ্ছে গিয়ে 30 এবং স্রোতের গতিবেগ কত হবে? 35 থেকে 25 তুমি বিয়োগ করে দাও, কত হবে? 35 থেকে 25 বিয়োগ করলে হচ্ছে কত হচ্ছে 10 এবং 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কি তোমার 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। তো এখানে আমরা উত্তর কিন্তু আমরা পেয়ে গিয়েছি। একটি স্রোতের নৌকার গতিবেগ কত? 30 কিমি এবং স্রোতের গতিবেগ হচ্ছে গিয়ে 5 কিমি/ঘন্টা। তো কোনটি হচ্ছে সঠিক উত্তর? অপশন নাম্বার বি হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, যদি 4 জন হচ্ছে গিয়ে পুরুষ বা 12 জন হচ্ছে গিয়ে স্ত্রীলোক, তো 4 জন পুরুষের 4 জন না 8 জন পুরুষ বা 12 জন হচ্ছে গিয়ে স্ত্রীলোক একটি কাজ কত দিনে করতে পারে? একটি কাজ করতে পারে হচ্ছে গিয়ে 20 দিনে করতে পারে, সম্পন্ন করতে পারে। 4 জন পুরুষ এবং হচ্ছে গিয়ে 4 জন পুরুষ এবং হচ্ছে 9 জন স্ত্রীলোক ওই কাজ কত দিনে করতে পারবে? ঠিক আছে, তো কতদিনে করতে পারবে? তো দেখো এখানে এই অঙ্কটির ক্ষেত্রে দেখো 8 জন পুরুষকে বলেছে, 8 জন পুরুষ হচ্ছে গিয়ে 12 জন স্ত্রীলোকের সমান। তো 4 জন পুরুষ এবং হচ্ছে গিয়ে 6 জন মহিলার কথা বলা হয়েছে। দেখো এখানে 4 জন পুরুষ এবং হচ্ছে গিয়ে 9 জন স্ত্রীলোক ওই কাজ কতদিনে করতে পারবে? প্রশ্নটি আগে ভালোভাবে দেখে নাও, তারপরে আমরা অঙ্কতে যাব। তো 8 জন পুরুষ সমান সমান হচ্ছে গিয়ে 12 জন স্ত্রীলোক, তবে 4 জন মানে হচ্ছে গিয়ে কতজন হবে? 4 জন মানে হচ্ছে গিয়ে 6 জন। ঠিক আছে, তো এবার আমাকে কি করতে বলেছে? 4 জন পুরুষ মানে হচ্ছে কি কতজন হচ্ছে স্ত্রীলোক? 6 জন। আর এদিকে আরও বলেছে হচ্ছে কি 9 জন স্ত্রীলোক। টোটাল কতজন হলো স্ত্রীলোক হলো হচ্ছে টোটাল 15 জন। তো 15 জন স্ত্রীলোক ওই কাজটি কতদিনে করতে পারবে? 12 জন স্ত্রীলোক কত দিনে করে? 20 দিনে করে। তো 15 জন হবে কি হবে? 15 জন হচ্ছে কি, দেখো এখানে কি হবে? 12 জন স্ত্রীলোক করে হচ্ছে কি তোমার হচ্ছে কি 20 দিনে। তো একজন কি করবে? একজন কত দিনে করবে? একজন করবে অবশ্যই খুব বেশি দিন সময় লাগবে। তো 20 ইন্টু হচ্ছে কি 12 এবং 15 দিনে হচ্ছে কি কম সময় হবে, তাই 15 দিয়ে ভাগ। তাই দেখো এখানে কত হলো? এখানে হচ্ছে 5 দিয়ে কাটাকাটি করে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, তারপর হচ্ছে কত সমাধান দাঁড়ালো? সমাধান দাঁড়ালো হচ্ছে 16। তোমরা সমাধানটিকে দেখে নিতে পারো পজ করে নিয়ে। ঠিক আছে, তো 16 দিন। তো আমাদের সঠিক উত্তর কত হচ্ছে? অপশন নাম্বার ডি 16 দিন। নেক্সট কোশ্চেন চলে যাও। আমরা এবার লজিক্যাল রিজনিংয়ের মধ্যে আসে বেমানান নির্ণয়টি করো। বেমানানটি কোনটি দেখো তো? ইন্টারনেট এক্সপ্লোরার আছে, ক্রোম আছে, গুগল আছে, ফায়ারফক্স আছে। একটু ভালোভাবে দেখলে তোমরা দেখতে পারবে ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে একটি ব্রাউজার, ক্রোমও হচ্ছে একটি ব্রাউজার, ফায়ারফক্সও হচ্ছে একটি ব্রাউজার, শুধুমাত্র গুগল এখানে আছে। গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। তো এখানে বেমানান কোনটি? বেমানান হচ্ছে কি গুগল। তারপর দেখো এখানে কি বলছে? মহেশের একটা কোড দেওয়া আছে। মহেশ হচ্ছে 152362 যদি হয় তবে শ্যাম এর কোড কত হবে? মহেশের কোড দেওয়া আছে, তবে শ্যামের কোড কত হবে? খুব সহজে ধরনের অঙ্কগুলো, যে মহেশের কোডটাকে আমরা যদি এইভাবে একটু সাজিয়ে লিখি যে 152362 আমরা এরকমভাবে লিখলাম, তো এই মহেশের কোড থেকেই আমরা পেয়ে যাবো হচ্ছে কি শ্যামের কোডটা।
তো এখানে দেখো এস কত আছে, এখানে এস কত আছে, এস হচ্ছে 6 আমরা বসালাম, এখানে এস হচ্ছে 6, এইচ কত আছে, এইচ হচ্ছে 2 আমরা বসালাম হচ্ছে কি এখানে, এইচ হচ্ছে 2, এ কত আছে, এ হচ্ছে কি আছে হচ্ছে 5 আমরা বসালাম এখানে 5, এম কত হচ্ছে 1 এবং ই হচ্ছে 3। ঠিক আছে, তো আমাদের আনসারটি কত হলো 62513। ঠিক আছে, তো আমাদের 62513 অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ডিএফআই এবং ডিএফআই এমওআর ভিএক্সে তারপরে কত হবে, প্রথমটি আছে কত ডিএফআই, তারপরে এটা হচ্ছে এমওআর, তারপরে হচ্ছে ভিএক্সে। এই ধরনের হচ্ছে কি লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে মাথায় রাখবে যে সবার প্রথমে যে কাজটি করবে, সবার প্রথমে যে কাজটি করবে ডি আর এম এর মধ্যে গ্যাপ দেখবে। প্রথম যে সংখ্যাগুলো, প্রথম যে লেটারগুলো আছে সেই লেটারগুলোর মধ্যে যে গ্যাপিংটা তোমরা একটু দেখে নিবে। তারপর এফ ও এক্স এর মধ্যে গ্যাপিং দেখবে, আই আর এর মধ্যে গ্যাপিং দেখবে। তো এই গ্যাপিংটা হচ্ছে গিয়ে দেখে নিয়ে আমি দেখতে পারলাম হচ্ছে গিয়ে এখানে দেখো, এখানে আমি একটা দেখতে পারলাম, আমরা এখানে ডি প্রথমে আমি মার্ক করেছি ডি, তারপরে এম এম মার্ক করেছি, এবিসিডির আগে লিখে নিয়েছি, এবিসিডিটাকে এ ধরনের লিখে নিলে খুব সহজ হয় অঙ্কগুলো। তো তারপরে হচ্ছে গিয়ে ভি, প্রথমগুলো হচ্ছে গিয়ে মার্ক করলাম, প্রথমে হচ্ছে গিয়ে ভি আছে দেখো, ভি। তো এখানে হচ্ছে কি আমি কি করলাম, ভি হচ্ছে কি এখানে হচ্ছে ভি মার্ক করলাম। তো তাতে দেখা গেল যখন আমি সবগুলোকে এরকম মার্কিং করলাম, তো আমি খুঁজে পেয়েছি কি সবগুলোর মধ্যে হচ্ছে কি 9 একটা গ্যাপ আছে। ঠিক আছে, 9 নাম্বার ডিজিট, অর্থাৎ ডি থেকে 9 যোগ করলে হচ্ছে কি এম, হচ্ছে কি এম থেকে 9 যোগ করলে ভি, ঠিক একই রকমভাবে এফ টু এম, এফ টু ও, তারপর আর টু এ, সমস্ত কিছু হচ্ছে কি 9টা লেটার হচ্ছে কি পরে হচ্ছে কি। ঠিক আছে, তাই আমাদের এখানে সঠিক উত্তরটা কি হচ্ছে কি আমরা দেখতে পারলাম ই জি জে, ই জি জে। তোমরা নিজেরাও একটু প্র্যাকটিস করে দেখো, অঙ্কটি প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো, তারপর কি আছে, 7:30 এর সময় কোনো ঘড়ির মিনিটের কাঁটা পশ্চিম দিকে থাকলে, একটু ভাবো তো 7:30 বাজে, ভাবো, জাস্ট ভাবো 7:30 বাজে তুমি ঘড়িটিকে নিয়েছো, ঘড়িটিকে নিয়ে হচ্ছে তুমি পশ্চিম দিকে রাখলে, সেই মিনিটের কাঁটাটি, তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে, জাস্ট একটু মনোযোগ দিয়ে ভাবো, উত্তর পেয়ে যাবে। উত্তরটি হবে হচ্ছে গিয়ে উত্তর পশ্চিম দিকে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, পি এক্স এর মা। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটু ড্র করতে হবে। কিরকম ভাবে ড্র করতে হবে, চলো আমরা ড্র করি। পি বলেছে এক্স এর মা, পি আমরা এখানে লিখি পি। হ্যাঁ, পি হলো এক্স এর হচ্ছে গিয়ে মা। আচ্ছা, পি হলো এক্স এর মা, তারপর এক্স হচ্ছে গিয়ে জেড এর স্ত্রী, এক্স হলো জেড এর স্ত্রী। তার মানে এই যে আমরা এক্স যেটা দেখছি সেই এক্স হচ্ছে কিন্তু ফিমেল, হলো ফিমেল। হচ্ছে কার হচ্ছে গিয়ে স্ত্রী, তার মানে হাজব্যান্ড হলো হচ্ছে গিয়ে জেড, এবং এক্স হচ্ছে গিয়ে তার ওয়াইফের হচ্ছে গিয়ে মাদার, ওয়াইফের মা হলো হচ্ছে গিয়ে পি। তারপর কি বলছে, ওয়াই পি এর ভাই, তো ওয়াই হচ্ছে গিয়ে পি এর হচ্ছে গিয়ে ভাই। ঠিক আছে, ওয়াই হলো পি এর ভাই, এরা পি আর ওয়াই কে ভাই বোন। ঠিক আছে, গেল। তারপরে কিউ পি এর স্বামী, কিউ বলছে কিউ হচ্ছে পি এর স্বামী, আমরা প্লাস সিম্বল দিলাম। কিউ হচ্ছে গিয়ে পি এর হচ্ছে গিয়ে স্বামী, কিউ হলো পি এর হচ্ছে গিয়ে স্বামী। তবে এখন বলেছে কিউ আর জেড এর কি হয়, কিউ জেড এর কিউ হয়। কিউ, এই যে কিউ আমরা দেখতে পাচ্ছি, এই কিউ হচ্ছে জেড এর কিউ হয়। একটু ভালোভাবে দেখো তো, যে জেড এর হচ্ছে গিয়ে ওয়াইফের হচ্ছে গিয়ে মা, তার মানে হচ্ছে শাশুড়ি মশাইয়ের হচ্ছে গিয়ে স্বামী, তার দ্যাট মিনস হচ্ছে গিয়ে শ্বশুর। অর্থাৎ আমাদের হচ্ছে অপশন নাম্বার বি ইজ দ্য হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা আমাদের হচ্ছে গিয়ে কোশ্চেন্স আজকের সমস্তগুলো কমপ্লিট করলাম। আজকের এই পর্বটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাও। আর হচ্ছে গিয়ে যে মক টেস্টের যে লিঙ্কগুলো দেওয়া আছে, অবশ্যই তোমরা মক টেস্টগুলোকে ফলো করো। তোমাদের জন্য মক টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যখন মক টেস্টগুলো দিবে তখন তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা কি শিখতে পারলে। ঠিক আছে, তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।